আমরা 3টা ক্লাস করে আসছি, আজকে আমরা 4 নম্বর ক্লাস করব সেন্টেন্স মেকিং ফর আইএলটিএস রাইটিং এর। তো আজকে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ 2টি টপিক নিয়ে আলোচনা করব। এই 2টি টপিক হচ্ছে ফ্রেজ এন্ড ক্লোজ। ফ্রেজ এন্ড ক্লোজেস। সো ফ্রেজেস এন্ড ক্লোজেস কিন্তু একটা সেন্টেন্স মেকিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফ্রেজেস এন্ড ক্লোজ, একটা সেন্টেন্স, আপনি সিম্পল একটা সেন্টেন্সকে যখন একটা সেন্টেন্সের সম্পর্কে অতিরিক্ত কোনো ইনফরমেশন এড করতে যাবেন, তখন আপনাকে ফ্রেজ কি বা ক্লোজ কি এই দুইটা ভালোভাবে জানতে হবে। নয়তো হচ্ছে আপনি একটা সেন্টেন্সে অতিরিক্ত কোনো ইনফরমেশন এড করতে পারবেন না প্রপারলি। তাই হচ্ছে আমরা ফার্স্ট অফ অল ফ্রেজ গুলা কি, ক্লোজ গুলা কি, এগুলো ভালোভাবে জেনে নিব। তাহলে আমাদের পরবর্তীতে গিয়ে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমরা পারফেক্টলি সবগুলা যার যার প্লেসমেন্ট অনুযায়ী ইউজ করতে পারবো। তো আমরা একটা একটা করে দেখবো। ফার্স্ট অফ অল ফ্রেজ কি, ক্লোজ কি, ওইটা আমরা হচ্ছে আগে জেনে নেই। তারপর হচ্ছে আমরা, আচ্ছা আমার সাউন্ড কি শোনা যায় না? আমাকে একজন মেসেজ দিচ্ছেন যে সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা, সাউন্ড কি শোনা যাচ্ছে? কেউ কেউ মেসেজ দিচ্ছেন সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে না নাকি? আচ্ছা, যাদের সাউন্ড শোনা যাচ্ছে না তারা সম্ভবত নেটওয়ার্কে আপনাদের প্রবলেম করতেছে। আপনারা ট্রাই করবেন একবার লিভ নিয়ে আবার জয়েন হওয়ার জন্য, আশা করি শোনা যাবে। আচ্ছা আমরা ক্লাসে যাই, এবার ক্লাসে ব্যাক করি। ওকে, তো আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে যে ফ্রেজ এন্ড ক্লোজে ছিলাম, যে ফ্রেজ এন্ড ক্লোজ মানে কি। তো ফ্রেজ এন্ড ক্লোজ হচ্ছে একটা সেন্টেন্সের একটা সেন্টেন্স বানানোর ক্ষেত্রে সেন্টেন্সটা হচ্ছে একটা সেন্টেন্সে গুরুত্বপূর্ণ 2টা অংশ হচ্ছে ফ্রেজ এন্ড ক্লোজ। একটা বাক্য সুন্দরভাবে বানানোর জন্য, একটা সেন্টেন্স সুন্দরভাবে বানানোর জন্য, সুন্দরভাবে অর্থ প্রকাশ করার জন্য আমাদের অবশ্যই ফ্রেজ এন্ড ক্লোজ কি এটা ভালোভাবে জানতে হবে। তো আমরা একটা একটা করে দেখে নেই যে ফ্রেজ ক্লোজ কি। তো প্রথমত একটা আমাদের জানতে হবে যে ফ্রেজ আর ক্লোজ, ওয়েট, ফ্রেজ আর ক্লোজ দুইটাই কিন্তু হচ্ছে কিছুটা কয়েকটা ওয়ার্ড মিলে একটা যে আমরা বলি না শব্দগুচ্ছ, বাংলাতে যেটা বলি আর কি, অনেকগুলা মানে 2-3টা শব্দ মিলে যে একটা শব্দ হয় আর কি, ওইটা হচ্ছে দুইটাই ফ্রেজ এন্ড ক্লোজ। ফ্রেজ এন্ড ক্লোজ দুইটাই হচ্ছে অনেকগুলা শব্দ মিলে একসাথে মিলে যে একটা শব্দ তৈরি হয় বা একটা শব্দগুচ্ছ, দুইটাই হচ্ছে ফ্রেজ এন্ড ক্লোজ। বাট দুইটার মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য যেটা আছে ওইটা আজকে আমরা জানার চেষ্টা করব। যেগুলা মানে দুইটাই যেহেতু শব্দগুচ্ছ, তো দুইটাই তো সেম হওয়ার কথা, বাট দুইটাকে কেন আমরা আলাদাভাবে ফ্রেজ এন্ড ক্লোজ বলতেছি? তো অবশ্যই এর মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে। তো আমাদেরকে এইটা আগে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে কোন পার্থক্যের কারণে হচ্ছে ফ্রেজ এইটা আর কোন পার্থক্যের কারণে হচ্ছে ওইটা ক্লোজ। তো এটা আমাদেরকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে। তো আগে দুইটাই হচ্ছে কি, ফ্রেজ এন্ড ক্লোজ হচ্ছে অফ ওয়ার্ডস গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ অনেকগুলো ওয়ার্ড মিলে যে একটা ওয়ার্ড আসে যেটা দিয়ে সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ পায়, ওইটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, মানে শব্দগুচ্ছ আমরা বলি, এটা অনেকগুলো শব্দ মিলে গঠিত হয়। তো দুইটাই হচ্ছে ফ্রেজ এন্ড ক্লোজ, দুইটাই হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। বাট আমাদের যে পার্থক্যটা হচ্ছে একটা ফ্রেজ যেটা আছে, ফ্রেজ যেটা, ফ্রেজে আমাদের কিছু অনেকগুলো শব্দ মিলে একটা শব্দগুচ্ছ তৈরি হবে, কিন্তু এখানে কি থাকবে না? সাবজেক্ট ও ভার্ব এই দুইটা থাকবে না। সাবজেক্ট ও ভার্ব থাকে না। সাবজেক্ট ও ভার্ব থাকে না। যেখানে যে শব্দগুচ্ছে অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস এ সাবজেক্ট বা ভার্ব থাকে না কিন্তু ওইটা অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয় একটা সেন্টেন্সে, ওই অংশটুকুকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। ফ্রেজটা কি? ফ্রেজটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যারা একসাথে কাজ করে, যারা একসাথে কাজ করে, বা কি বলা যায় যে অর্থ প্রকাশ করতে, মিনিং, অর্থ বাংলাতে লিখি, অর্থ প্রকাশ করতে হেল্প করে
বাট এখানে যে মেজর পার্থক্যটা হচ্ছে এখানে কি থাকে না, এখানে সাবজেক্ট এন্ড ভার্ব থাকে না। এটা হচ্ছে ফ্রেজ। এখানে সাবজেক্ট আর কি ভার্ব থাকে না, সাবজেক্ট এবং ভার্ব থাকে না। আর ক্লোজ যেটা আছে, ক্লোজটা সেম হবে। এখান থেকে আমরা যদি কপি করে নেই, ক্লোজটা হচ্ছে এখানে কিন্তু গ্রুপ, এগুলো সেম গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো ওয়ার্ড মিলে একটা শব্দগুচ্ছ হয়ে যেটা হচ্ছে অর্থ প্রকাশ করতে হেল্প করে। এখন যে পার্থক্যটা হচ্ছে ফ্রেজের সাথে, এখানে ফ্রেজের সাথে পার্থক্যটা হচ্ছে এখানে আমরা আগে ফ্রেজে দেখছিলাম যে এখানে সাবজেক্ট ও ভার্ব থাকে না, বাট আমাদের যেটা ক্লোজে আসবে, ক্লোজে হচ্ছে কি কি সাবজেক্ট এবং ভার্ব থাকবে, সাবজেক্ট এবং ভার্ব থাকবে। এই দুইটাই হচ্ছে পার্থক্য। আমরা যখন এক্সাম্পল দেখবো, এক্সাম্পল সেন্টেন্স দেখবো, তখন আমরা এটা হচ্ছে ভালোভাবে আরো ক্লিয়ার হয়ে যাবে কোনটা ফ্রেজ কোনটা ক্লোজ, বা এগুলো আমরা কেন আনি, কিসের জন্য আমরা একটা সেন্টেন্সে ফ্রেজ বা ক্লোজ আনবো। তো এজন্য হচ্ছে আমাদেরকে একটা একটা করে ডিটেলসে ভালোভাবে বুঝতে হবে। তো প্রথমত হচ্ছে আমরা ফ্রেজ আর ক্লোজের মাঝে পার্থক্যটা কি ওইটা জেনে নিলাম। ফ্রেজ এবং ক্লোজ দুইটাই হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যা একসঙ্গে কাজ করে এবং একটা সেন্টেন্সের, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সের ভাব প্রকাশ করতে সাহায্য করে। ওইগুলাই হচ্ছে ফ্রেজ এবং ক্লোজ। বাট যে পার্থক্যটা এই দুইটার মধ্যে, এটা হচ্ছে ফ্রেজ এখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, অর্থাৎ সাবজেক্ট ভার্ব ছাড়া কিছু ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ডস যেটা একটা সেন্টেন্সে ব্যবহার হয় অর্থ প্রকাশ করতে সাহায্য করার জন্য, বাট ওরা নিজে কোনো সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারবে না। ক্লোজের ক্ষেত্রে সেম গ্রুপ অফ ওয়ার্ডস যারা একসাথে কাজ করে এবং একটা সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, বাট এখানে পার্থক্যটা ফ্রেজের সাথে এখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে এবং ক্লোজটা নিজে সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারবে। যেটা হচ্ছে আমরা ক্লোজের পার্থক্য গেলে দেখবো কোনটা অর্থ প্রকাশ করতে পারবে কোনটা পারবে না। তো আমরা একটা একটা করে এখন দেখে নেই ফ্রেজটা কি, ক্লোজটা কি, এগুলো আমরা এখন ডিটেলস দেখবো। ওকে, তো আমরা ফ্রেজটা কি এখন আমরা ভালোভাবে ডিটেলসে দেখে নেব, ফ্রেজ কি বা ফ্রেজ কিভাবে হয়ে থাকে এগুলো আমরা এখন ডিটেলসে দেখবো। ওকে, তো ফ্রেজ মানে কি, ফ্রেজ তো আমরা বুঝে ফেললাম। এখন আমরা হচ্ছে ফ্রেজের কিছু টাইপস দেখবো যে কিভাবে ফ্রেজ গুলো আসে একটা সেন্টেন্সে। তো ফ্রেজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা নাউনের সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন এড করতে পারি, এক্সট্রা কিছু ওয়ার্ড ইউজ করতে পারি। আবার আমরা হচ্ছে ভার্বের সাথে কিছু এক্সট্রা ওয়ার্ড এড করতে পারি। আবার প্রিপোজিশন থাকলে একটা সেন্টেন্সে প্রিপোজিশনের সাথে এড করতে পারি। অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের সাথে ইউজ করতে পারি। অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্বের সাথে আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা দেখবো যে ফ্রেজের ক্ষেত্রে টাইপস গুলা কি কি আসে। প্রথমত আমরা নাউন ফ্রেজটা নিব। নাউনের সাথে অনেকগুলো ওয়ার্ড যুক্ত হয়ে যে একটা সম্পূর্ণ একটা একসাথে কাজ করে, ওইটা হচ্ছে নাউন ফ্রেজ। তারপর আসে কি, তারপর আমরা যদি নেই নাউন ফ্রেজের পর কি আসে, নাউন ফ্রেজের পর যদি আমরা নেই হচ্ছে ভার্ব ফ্রেজ, ভার্বের সাথে আসতে পারে ভার্ব ফ্রেজ। নাউনের পর কি আসে, নাউনের পর পর হচ্ছে ভার্ব আসতে পারে, ভার্বের ফ্রেজ আসতে পারে। তারপর যদি আমরা দেখি যে প্রিপোজিশন, প্রিপোজি, তারপর হচ্ছে কি, তারপর আসতে পারে যে অ্যাডজেক্টিভের সাথে আসতে পারে। তারপর অ্যাডজেক্টিভের পর কি অ্যাডভার্বের সাথে আসতে পারে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা নাউনের সাথে কিছু ওয়ার্ড এড হয়ে নাউন ফ্রেজ আসতে পারে। আবার ভার্বের সাথে কিছু ওয়ার্ড যুক্ত হয়ে যখন একসাথে কাজ করবে তখন ওটাকে আমরা ভার্ব ফ্রেজ হিসেবে নিতে পারি। প্রিপোজিশনের সাথে যখন আমরা কিছু ওয়ার্ড
যুক্ত করে ওইগুলো একসাথে কাজ করবে, তখন ওইটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের সাথেও আসতে পারে, যখন অ্যাডজেক্টিভের সাথে কিছু ওয়ার্ড যুক্ত হবে, ওয়ার্ড যুক্ত হয়ে নতুন কোনো অর্থ প্রকাশ করবে। তো প্রথমত আমরা নাউন ফ্রেজটা কি, নাউন মানে কি নাম, যে কোনো কিছুর নাম বুঝে আমরা। নাউন মানে কি, যে কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, প্রাণী, এগুলোর নাম বোঝাতে পারে। তো আমরা একটা সেন্টেন্সে যেগুলা বলি যে শি ইজ এ গুড স্টুডেন্ট, তো এখানে শিটা কি, সে হচ্ছে একজন মানুষকে বোঝাচ্ছে। তো এখানে নাউনের যে একটা প্রোনাউন হিসেবে আসছে আর কি। তো আমি এখানে সিনা বলে বললাম যে লাইক সারা ইজ এ গুড গার্ল। তো সারাটা কে, সারা হচ্ছে একজন মানুষের নাম, তো এখানে সারা হচ্ছে নাউন। তারপর হচ্ছে সিলেট ইজ এ বিউটিফুল সিটি, সিলেটটা হচ্ছে কি, সিলেটটা হচ্ছে নাউন। তো আমরা যখন কোনো নামের সাথে এক্সট্রা কোনো ওয়ার্ড অ্যাড করব, এক্সট্রা ওয়ার্ড অ্যাড করে ওইটা হচ্ছে আমরা কি করব, ওইটা একটা অর্থ প্রকাশ করার ক্ষেত্রে সাহায্য করবে। ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে বলবো আমরা নাউন ফ্রেজ। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নেই, একটা এক্সাম্পল নিলে আমরা বললাম যে সাপোজ ম্যান দ্য ম্যান ওয়াকড দ্য ম্যান ওয়াকড ইনটু দ্য ম্যান ওয়াকড ইনটু দ্য রুম। মানে এই মানুষটি হচ্ছে রুমের ভিতরে ঢুকতেছে, ওয়াক মানে ভিতরে ঢুকতেছিল, ওয়াকড ফার্স্টে বলতেছি, ওয়াকড ইনটু দ্য রুম। ওকে, এখানে হচ্ছে নাউনটা কি, নাউনটা হচ্ছে আমি দ্য ম্যান সম্পর্কে আগে বলতেছি। মানে আমি এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য ম্যান, এটা হচ্ছে একটা নাউন। তো এখন হচ্ছে না, এই সাবজেক্টের সাথে এই সাবজেক্ট মানে এটা হচ্ছে নাউন, নাউনের সাথে যখন আমি কোনো ওই নাউনটাকে আরো স্পেসিফিক ভাবে বলার জন্য, কোনো নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমি যখন ওই নাউনের সাথে এক্সট্রা কোনো ওয়ার্ড এড করব, ওই এক্সট্রা ওয়ার্ড যুক্ত হওয়ার পর এখানে যে টোটাল যে একটা ওয়ার্ড আসবে, ওইটাকে আমরা তখন নাউন ফ্রেজ বলবো। আমি বললাম দ্য ম্যান, এখন আমি ওটাকে আরো নির্দিষ্ট করে স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য বলতেছি যে দ্য টল ম্যান, অর্থাৎ ওই যে লম্বা মানুষটা ছিল, ওইটা হচ্ছে কি রুমে ঢুকতেছিল। বা আমি মেন সম্পর্কে আরো কোনো স্পেসিফিক ইনফরমেশন দিতে পারি যে দা, লাইক কি বলা যায়, দা শর্ট ম্যান, দা টল ম্যান। তারপর দা, আরো যেটা মেন সম্পর্কে আমি এক্সট্রা কোনো যে কোনো ইনফরমেশন দিতে পারি ভালোভাবে স্পেসিফিক ওয়েতে আমি বোঝানোর জন্য। আমি বললাম দা টল ম্যান। এখানে যে টলটা আসছে কেন আসছে, এই নাউনটাকে আমি নির্দিষ্ট করে বুঝাচ্ছি যে ওই যে লম্বা মানুষটা, ও ওই মানুষটা হচ্ছে রুমে ঢুকতেছিল। মানে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি। তো এখানে আমি নাউনের সাথে এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত করছি, একটা ওয়ার্ড যুক্ত করার পর এখানে তিনটা ওয়ার্ড যুক্ত হয়ে যখন একটা গ্রুপ অফ ওয়ার্ডস হয়েছে, ওইটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে একটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করতেছে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে এটা হবে নাউন ফ্রেজ। আচ্ছা, আমি একটা কথা বলে নেই, আমি এখানে সবগুলা বোঝানোর পর তারপর হচ্ছে একসাথে সবগুলার কোয়েশন নিব। এখন যদি কারো কোনো কোয়েশন থেকে থাকে, আমি যখন বলবো তখন কোয়েশন গুলা করবো। সো আমি বারবার মানে স্ক্রিন থেকে ওই স্ক্রিনে গিয়ে কোয়েশন নিলে ক্লাসটা আসলে কনসেন্ট্রেশন চলে যাবে। দ্যাটস আগে এগুলো আমি সবগুলা করে নেই, তারপর হচ্ছে আমি আপনাদের কোয়েশন নিব। তো প্রথমত হচ্ছে নাউন ফ্রেজটা কি, নাউন ফ্রেজটা হচ্ছে একটা নাউনের সাথে অতিরিক্ত শব্দ, মানে অতিরিক্ত কোনো শব্দ যুক্ত হওয়ার পর যে গ্রুপ অফ ওয়ার্ডসটা আসে, ওইটা হচ্ছে নাউন ফ্রেজ। দ্য টল ম্যান ওয়াকড ইনটু দ্য রুম। আমি এখানে প্রথমে আসলাম কি, দ্য ম্যান ওয়াকড ইন দ্য রুম, তো দ্য ম্যান এখানে নাউন ছিল। তো দ্য ম্যান, আমি ওই মানুষটাকে আরো নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে দ্য টল ম্যান, অর্থাৎ যে মানুষটা লম্বা, ওই মানুষটাই হচ্ছে রুমে ঢুকতেছে। আমি যদি আরেকটা এক্সাম্পল নেই, আমি আর কি নেওয়া যায় এক্সাম্পল, ওয়েট, আমি আরেকটা এক্সাম্পল নেই যে wait, 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 wait. আমি বললাম যে এ রেড রোজেস a bucket of a bucket of red roses was on the table.
তো আমার এখানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে লাল গোলাপগুলা টেবিলের উপর রাখা আছে। তো আমি এইটাকে আরো সুন্দরভাবে মডিফাই করার জন্য, রেড রোজ তো এখানে নাউন, যে লাল গোলাপগুলা, তো এগুলাকে আমি আরো সুন্দরভাবে মডিফাই করার জন্য আমি এর আগে আরো কিছু ইনফরমেশন এড করছি, যে এ বাকেট অফ রেড রোজেস, অর্থাৎ একটি যে লাল গোলাপের যে জুড়িটা আছে ওইটা হচ্ছে টেবিলের উপর রাখা। তো আমি যখন একটা নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো ইনফরমেশন এড করার জন্য কোনো এক্সট্রা ওয়ার্ড এড করি, ওইগুলা হচ্ছে একসাথে মিলে যে একটা একসাথে কাজ করে, ওই গ্রুপটাকে আমরা বলবো তখন নাউন ফ্রেজ। তো এখানে এ বাকেট অফ রেড রোজেস ওয়াজ অন দ্য টেবিল, এখানে এ বাকেট অফ রেড রোজেস এইটা হচ্ছে আমার এখানে নাউন ফ্রেজ। আরেকটা বিষয় আমরা খেয়াল করি, আমি একটু আগে যেটা বলে আসছিলাম যে ফ্রেজে কিছু গ্রুপ গ্রুপ অফ ওয়ার্ডস থাকে যারা একসাথে কাজ করে বা অর্থ প্রকাশ করতে হেল্প করে। এখানে আমি দুই তিনটা চারটা ওয়ার্ড নিছি একসাথে, যেগুলো একসাথে কাজ করছে, অর্থ প্রকাশ করতে হেল্প করছে। আরেকটা বলছিলাম যে এখানে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকে না, অর্থাৎ এখানে কি কোনো সাবজেক্ট আছে? এই যে আমি আমি একটা এখানে একটা ওয়ার্ড আনছি, এটা টল ম্যান। তো এখানে টলটা আছে, এখানে শুধুমাত্র একটা ওয়ার্ড এড করছি, এখানে এই যে বাকেট অফ রেড রোজেস। তো এখানে এক্সট্রা কোনো লাইক সাবজেক্ট ভার্ব ওইগুলা ওই হিসাবে কিন্তু এক্সট্রা কোনো ওয়ার্ড আসে নাই। এখানে শুধুমাত্র ওই নাউনটাকে মডিফাই করার জন্য কিছু এক্সট্রা ওয়ার্ড নিয়ে আসছি, যে যেটা হচ্ছে তাদের নিজস্ব অর্থ। মানে আমি যদি ওইগুলাকে আলাদাভাবে রাখি, যে এ বাকেট অফ রেড, এভাবে কিন্তু অর্থটা আসবে না। সো ফ্রেজের ক্ষেত্রে এটা হচ্ছে একটু শুধুমাত্র একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো একসাথে কাজ করে, বাট এখানে কোনো সাবজেক্ট থাকবে না, এখানে কোনো ভার্ব থাকবে না, কিন্তু ওইগুলা হচ্ছে আমাদের সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে হেল্প করে। নাউন ফ্রেজ মানে হচ্ছে নাউন সম্পর্কে কি করে, নাউন নাউনকে মডিফাই করার জন্য অতিরিক্ত এক্সট্রা ওয়ার্ডস এড করে। আচ্ছা, নাউন ফ্রেজ সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে নাউন ফ্রেজটা কি। নাউন ফ্রেজ হচ্ছে নাউনকে মডিফাই করার জন্য এক্সট্রা ওয়ার্ড এড করে, ওইগুলা যখন একসাথে কাজ করে, ওইগুলা একসাথে কাজ করে। তাই হলো কি নাউন ফ্রেজ। তো নাউন সম্পর্কে আমরা শুধুমাত্র বলতে পারি দ্য ম্যান ওয়াকড ইন টু দ্য রুম। আমি এখানে যদি একটা গার্ল সম্পর্কে বলি যে দ্য গার্ল ওয়াকড ইন টু দ্য রুম, মানে এই মেয়েটি রুমের ভিতর ঢুকতেছিল, আমি ওইটাকে আরো নির্দিষ্ট করে সুন্দরভাবে যদি বলি দ্য বিউটিফুল গার্ল ওয়াকড ইন টু দ্য রুম, তখন ওই গার্লটাকে আমি আরো স্পেসিফিক ওয়েতে, যে মানে মেয়েটি সুন্দর ওইটা হচ্ছে রুমে ঢুকতেছিল। এভাবে হচ্ছে আমরা যখন নাউনকে অতিরিক্ত ইনফরমেশন এড করার জন্য আমরা কোনো এক্সট্রা ওয়ার্ড আনবো, এনে ওই ওয়ার্ড গুলো একসাথে গ্রুপ অফ ওয়ার্ডস হিসেবে কাজ করবে, ওই ওয়ার্ড গুলাকে আমরা বলবো তখন কি নাউন, নাউন ফ্রেজ। আচ্ছা, তো নাউন ফ্রেজ আমরা ভালোভাবে বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা ভার্ব ফ্রেজ দেখবো, ভার্ব ফ্রেজ মানে কি। তো এখানে যখন আমরা ভার্ব ফ্রেজটা কি, ভার্ব ফ্রেজ হচ্ছে মূলত ভার্বের সাথে ভার্বের সাথে যখন অতিরিক্ত কিছু ওয়ার্ড এড হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হেল্প করে, তখন ওইটাকে আমরা ভার্ব ফ্রেজ বলে থাকি। যেখানে যেখানে হচ্ছে ওয়েট ওকে। তো ভার্ব ফ্রেজে হচ্ছে এখানে মেইন ভার্বের পাশে, মেইন ভার্বের সাথে কি হয়, মেইন ভার্বের সাথে তাদের যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, আমরা কখনো দেখছি কি যখন অর্থ প্রকাশ করার ক্ষেত্রে মেইন ভার্বের পাশে সাথে আমাদের কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে, অক্সিলারি ভার্ব আনলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মানে
আমরা টেন্স যারা জানি, টেন্স অনুযায়ী আমরা জানি যে আমরা যখন সিম্পলে লিখবো তখন ভার্বটা একভাবে হবে, যখন আমরা কন্টিনিউয়াসে যাব তখন হচ্ছে ভার্বের সাথে অক্সিলারি ভার্ব যুক্ত হবে। তারপর হচ্ছে কি, তারপর আর ওই যে পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। তো এক্ষেত্রে মেইন ভার্বের পাশে অতিরিক্ত যে অক্সিলারি ভার্ব গুলা যুক্ত হয়, ওইগুলা মিলে যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস আসে, ওইটাকে আমরা একসাথে ভার্ব ফ্রেজ বলতে পারি। ভার্ব ফ্রেজ সম্পর্কে মেবি আমরা প্রথম ক্লাসে কিছুটা বলছিলাম। যাই হোক, আমি আবার বলি। তো ভার্ব ফ্রেজে হচ্ছে মেইন ভার্বের সাথে কি থাকবে, অক্সিলারি যেগুলো আছে, মেইন ভার্বের সাথে অক্সিলারি অক্সিলারি যেগুলো আছে ওইগুলো থাকবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল, কিছু এক্সাম্পল নেই। ওয়েট, আচ্ছা, তো মেইন ভার্বের সাথে এটার অক্সিলারি থাকবে। যেমন আমি বললাম যে শি ইজ শি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়তেছে। তো এখানে আমি যদি ভার্বটা দেখি, ভার্বটা কি, রিড। তো ভার্ব রিড, কিন্তু ভার্বের পাশে কি আসছে, ভার্বকে আমি যখন এটাকে বলতেছি যে সে একটি বই পড়তেছে, বর্তমানে আমি একটা চলমান কাজ বোঝাচ্ছি, দ্যাটস হোয়াই আমি রিড এর পাশে কি নিছি, একটা অক্সিলারি ভার্ব নিছি আগে। সো অক্সিলারি ভার্ব যুক্ত হয়েছে এবং মেইন ভার্বের কি হয়েছে, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো মেইন ভার্বের পাশাপাশি অক্সিলারি ভার্ব যুক্ত হয়ে সম্পূর্ণ যে একটা ওয়ার্ড আসছে, ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে বলবো আমরা ভার্ব ফ্রেজ। ওইগুলোকে বলবো আমরা কি, ভার্ব ফ্রেজ। অর্থাৎ মেইন ভার্বের সাথে অক্সিলারি ভার্ব যদি থাকে, ওইগুলো যুক্ত হওয়ার পর যখন কোনো যে ওয়ার্ড গুলো আসে আর কি, গ্রুপ অফ ওয়ার্ডস, ওইগুলোকে আমরা ভার্ব ফ্রেজ বলে থাকি। আমরা আরেকটা এক্সাম্পল নেই। তাকে আমি বললাম যে তারা কমপ্লিট করছে, তারা তাদের অ্যাসাইনমেন্ট যেটা আছে আমি সাপোজ আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি, দেন আমি ওইটাকে বলছি ওরা কমপ্লিট করছে। তাই আমি বলবো কি, যে দে হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, দে হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, এখানে কি মেইন ভার্বটা হচ্ছে কমপ্লিট, কমপ্লিট করা মানে শেষ করা। তো এখানে আমি আমার অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমি এটা পারফেক্ট টেন্সে নিয়ে আসছি, তখন পারফেক্ট টেন্সে আনার জন্য আমি এর আগে কি আনছি, হ্যাভ আনছি। তো হ্যাভ আনার পর হচ্ছে হ্যাভ কমপ্লিটেড। তো মেইন ভার্বের পাশাপাশি এটার একটা সাহায্যকারী একটা ভার্ব আসছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি, ভার্ব ফ্রেজ। তারপর আমি আরেকটা নিতে পারি এক্সাম্পল, যে আমি সাপোজ কালকে আমার একটা মিটিং আছে, আমি কালকে মিটিং এ অ্যাটেন্ড করব। মিটিং, এটা বলতে পারি যে আই উইল বি অ্যাটেন্ডিং এট দ্য মিটিং। বা আমি বললাম যে আমি কাজ করতেছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং। ওয়াজ ওয়ার্কিং, মানে ওয়ার্কের সাথে ওয়াজ আসছে, এই যে ওয়ার্কের মেইন ভার্বের পাশাপাশি একটা অক্সিলারি আসছে, এটা হবে কি, এটা হবে ভার্ব ফ্রেজ। সোজা মানে যদি আমি সহজভাবে বলি, এটা হচ্ছে মেইন ভার্বের সাথে যখন কোনো অক্সিলারি যুক্ত হবে, তখন অক্সিলারি প্লাস মেইন ভার্ব মিলে যে গ্রুপ অফ ওয়ার্ডসটা আসবে, ওইটাকে আমরা বলবো ভার্ব ফ্রেজ। তো নাউন ফ্রেজ কোনগুলা, ভার্ব ফ্রেজ কোনগুলা, আশা করি বুঝতে পারছি আমরা। তারপর হচ্ছে যদি কোনো কোয়েশ্চন থাকে আমরা অবশ্যই নিব লাস্ট শেষের দিকে, আগে আমরা সবগুলো শেষ করে নেই। তারপর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর কি, তারপর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা যদি প্রিপোজিশনাল ফ্রেজটাকে মানে বোঝার চেষ্টা করি, তো প্রিপোজিশনের সাথে যখন কোনো ওয়ার্ড যুক্ত হয়, তখন ওই প্রিপোজিশন প্লাস যে ওয়ার্ডটা আসছে, ওইগুলো মিলে যে গ্রুপ অফ ওয়ার্ডসটা আসবে, ওইটাকে আমরা বলবো কি, প্রিপোজিশনাল ফ্রেজ। তো এটা আমরা নর্মালি প্রিপোজিশনের সাথে যে ওয়ার্ডটা আসে, এটা প্রিপোজিশনের সাথে সবসময় কি আসে, নাউন বা প্রোনাউন আসে। যেমন আমি বললাম কি, যে দ্য কিজ অর দ্য কিজ আর অন দ্য টেবিল, মানে চাবিগুলো টেবিলে রাখা আছে। তো এখানে অন এর পর কি আছে, দ্য টেবিল আসছে। যেমন আমি এখানে যদি এক্সাম্পল নেই, দ্য keys are on the table. ওকে, এখানে ওনটা কি, ওন হচ্ছে প্রিপোজিশন, ওনটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের সাথে যে আমার ওয়ার্ডটা আসছে, এটা হচ্ছে কি, দ্য টেবিলটা হচ্ছে নাউন।
তো প্রিপোজিশনের পর সবসময় অলমোস্ট নাউন প্রোনাউন আসে। তো আমাদের প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন মিলে যে ওয়ার্ডটা আসছে ওইটাকে আমরা কি বলবো? ওইটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ প্রিপোজিশনের প্রিপোজিশন এর সাথে প্রিপোজিশনের সাথে হচ্ছে যখন নাউন বা প্রোনাউন এড হয়ে একটি আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ যখন প্রিপোজিশনের সাথে আমরা কিনবো, প্রিপোজিশনের সাথে নাউন বা প্রোনাউন যুক্ত হবে, তো ওইটাকে তখন আমরা কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, দ্য কিজ আর অন দ্য টেবিল। তো তখন অনটা হচ্ছে প্রিপোজিশন, ওয়ানের সাথে আমরা টেবিলটা আসছে অন দ্য টেবিল। তো এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন, ওয়ানের পাশাপাশি আমরা কি আনছি? দ্য টেবিল। দ্যাট মিনস এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা আরেকটা এক্সাম্পল যদি আমরা নেই, এটা হচ্ছে যে আমি বললাম কি বলা যায়, যে সে জানালার পাশে দাঁড়িয়ে আছে, কি বলা যায়? হি দাঁড়িয়ে ছিল, সাপোজ আমি বললাম যে হি ওয়াজ স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো। এখানে হচ্ছে বাইটা হচ্ছে প্রিপোজিশন, এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন। তো হি ওয়াজ স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো, উইন্ডোটা হচ্ছে বাই এর পর একটা প্রিপোজিশনের পর একটা নাউন আসছে, নাউন যুক্ত হয়ে দেন আমরা ওভারঅল কি আসছে? বাই দ্য উইন্ডো। তো এখানে সম্পূর্ণটা কি হবে? সম্পূর্ণটাই হবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ প্রিপোজিশনের সাথে যখন নাউন বা প্রোনাউন যুক্ত হয়, হয়ে যে ওয়ার্ডটা একসাথে আসে ওইটাকে আমরা বলি কি? প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে দ্যাট দে ট্রাভেলড টু দ্য মাউন্টেন্স, তার মাউন্টেন্সে ভ্রমণ করেছিল, পাহাড়ে আর কি। তো এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন, এখানে আমরা একসাথে টু এর পর দ্য মাউন্টেন্স একটা নাউন আসছি নিয়ে। তো নাউন আর প্রিপোজিশন মিলে আমাদের যে টোটাল গ্রুপ অফ ওয়ার্ডসটা আসছে ওইটা হচ্ছে কি? একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশনাল ফ্রেজটা কি। প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে যখন আমরা প্রিপোজিশনের সাথে কোনো নাউন বা প্রোনাউন আনি, তখন ওইটা মিলে একসাথে মিলে যে ওয়ার্ড গুলা আসে, একটা গ্রুপ অফ ওয়ার্ড হয়, ওইটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলবো। আমরা এখানে তিনটা দেখলাম, একটা হচ্ছে নাউন ফ্রেজ, আর একটা হচ্ছে ভার্ব ফ্রেজ, আর একটা হচ্ছে কি? প্রিপোজিশনাল ফ্রেজ। তো তিনটা আমরা ভালোভাবে দেখলাম। এখন হচ্ছে আমাদের আরো দুইটা ফ্রেজ দেখবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনগুলা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনগুলা। তো এগুলা ইজি, আসলে আমরা নাম বুঝলেই কিন্তু আমরা বুঝতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনগুলা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনগুলা। অ্যাডজেক্টিভের সাথে আমরা যে বিষয়গুলো আনবো ওইটা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে এটাকে আইডেন্টিফাই করব। অ্যাডভার্বের সাথে যে অতিরিক্ত ওয়ার্ডস গুলো আসবে ওইগুলো মিলে হচ্ছে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। তো অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমরা জানি যে অ্যাডজেক্টিভটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কোনো ইনফরমেশন অ্যাড করে, যেমন যে সাবজেক্ট থাকে সাবজেক্টের দোষ গুণ অবস্থা এগুলো ইত্যাদি প্রকাশ করার জন্য আমরা অ্যাডজেক্টিভটা আনি। তো আমরা একটা অ্যাডজেক্টিভ বললাম, ওইটাকে আমরা আরো সুন্দরভাবে আরো মানে আরো বিস্তারিত নির্দিষ্ট করে বোঝানোর জন্য অ্যাডজেক্টিভের পাশে হচ্ছে আমরা অতিরিক্ত আরো কিছু যে ওয়ার্ড এড করার প্রয়োজন পড়তে পারে, তখন ওই ওয়ার্ড গুলো একসাথে মিলে হবে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওইটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। যেমন অ্যাডজেক্টিভ আমাদের এটার সাথে কি আসে? অ্যাডজেক্টিভের সাথে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন এড হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে আরো কিছু কি আসতে পারে?
মডিফায়ার্স আসতে পারে। আমরা গত ক্লাসে মডিফায়ার সম্পর্কে মেবি দেখছিলাম, যে গত ক্লাসে না এর আগে দেখছিলাম সম্ভবত প্রথম ক্লাসে, যে মডিফায়ার হচ্ছে যে ওয়ার্ড গুলো অতিরিক্ত ইনফরমেশন এড করে কোন একটা সেন্টেন্সে, ওইগুলো হচ্ছে মডিফায়ার। তো এখানে আমরা বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভের সাথে যখন অতিরিক্ত কোনো মডিফায়ার, আরো অতিরিক্ত মডিফায়ার এড হবে, ওইগুলা মিলে যে ওয়ার্ডটা আসবে, যে ওয়ার্ড গুলো আসবে, যা একসাথে কাজ করবে, ওইটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি কিছু এক্সাম্পল নেই, এক্সাম্পল নিলে হচ্ছে ক্লিয়ার হবে। কি নেওয়া যায়, যে নিলাম হচ্ছে আমি, লাইক কি নেওয়া যায়, সাপোজ আমি বললাম যে ইজ হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। ওকে, তো হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। আমি তার সম্পর্কে বলতেছি সে ট্যালেন্টেড, মানে মেধাবী, এটা আমি বুঝাচ্ছি। এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এখন হচ্ছে কি, এটা হচ্ছে আমি যখন অতিরিক্ত, মানে আমার অ্যাডজেক্টিভটা সম্পর্কে আমি আরো কিছু ইনফরমেশন এড করব, যে হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, হি ইজ, সে মেধাবী, বাট আমি আরো বুঝাতে, আরো মানে নির্দিষ্ট করে বুঝাচ্ছি যে সে অনেক মেধাবী, খুব বেশি মেধাবী এভাবে। তো আমি এটার সাথে কি আনছি, আর এটার সাথে আমি আরেকটা আনছি ওয়ার্ড এক্সট্রিমলি, এক্সট্রিমলি ট্যালেন্টেড। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে আমরা কি আনছি, অ্যাডজেক্টিভের সাথে হচ্ছে আমরা আরেকটা মডিফায়ার আনছি। আনার পর হচ্ছে আমাকে কি, আমার যে অর্থটা আমি প্রকাশ করতে যাচ্ছি নির্দিষ্ট করে, ওইটা বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এইটা হবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ যখন কোনো অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভের সাথে হচ্ছে আমি আরো কোনো মডিফায়ার এড করব, এড করে হচ্ছে ওই নাউন, আমার যে সাবজেক্টে থাকবে, সাবজেক্ট সম্পর্কে আমরা আরো বিস্তারিত কোনো ইনফরমেশন দিব, আরো বিস্তারিত ভাবে সাবজেক্টটাকে মডিফাই করব, ওইটাই হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভের সাথে এক্সট্রা মডিফায়ার এড হয়ে যে গ্রুপ অফ ওয়ার্ডসটা আসে, ওইটাই হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এখানে এক্সট্রিমলি ট্যালেন্টেডটা কি, এক্সট্রিমলি ট্যালেন্টেডটা হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে হি ইজ ট্যালেন্টেড, বাট আমি বললাম হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। সে মেধাবী, বাট আমি আরো নির্দিষ্ট করে বলছি যে সে অনেক, খুব বেশি মেধাবী হবে। তো ওইটার সাথে জন্য আমি আরেকটা এক্সট্রা ওয়ার্ড আনছি। ওইটা আনার সাথে সাথে কি হয়েছে, আমরা অতিরিক্ত একটা ওয়ার্ড নিয়ে এখানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস হয়েছে, দুইটা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করতেছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। আমরা যদি আরো নেই এক্সাম্পল, যে শি ইজ, না শি না, আর কি নিব, সাপোজ আমি আমার রুম সম্পর্কে যদি বলি, লাইক আমি আমার রুমে অনেক আলো আছে, অনেক ব্রাইট, আমার রুমটা অনেক সুন্দর, এভাবে যদি আমি কিছু বলি, তো কি বলবো, যে দ্য রুম, বা মাই রুম, এভাবে বলতে পারি, সমস্যা নাই। দ্য রুম ইজ ভেরি ব্রাইট অ্যান্ড দ্য রুম ইজ ভেরি ব্রাইট অ্যান্ড বিউটিফুল। আমি আমার রুম সম্পর্কে বলতেছি, রুম সম্পর্কে আমি কিছু অতিরিক্ত ইনফরমেশন দিয়েছি, রুমটা কিরকম, অনেক আলো আছে রুমে, অনেক সুন্দর রুম, এভাবে রুম সম্পর্কে আমি বলতেছি। দ্যাটস রুমের সম্পর্কে আমি কিছু অ্যাডজেক্টিভ আনতেছি। এখন আমি এখানে কি আনছি, এখানে ভেরি, রুম ইজ ভেরি ব্রাইট এন্ড বিউটিফুল, আমি অনেকগুলো ওয়ার্ড নিয়ে আসছি, অনেকগুলো ওয়ার্ড একসাথে নিয়ে আসছি। তো অনেকগুলো ওয়ার্ড এখানে কিন্তু একসাথে গ্রুপ হিসাবে কাজ করতেছে। ওই সবগুলাই কিন্তু আমার এই রুমটাকে মডিফাই করার জন্য ব্যবহার হয়েছে, যে রুমটা কেমন, রুমটা হচ্ছে অনেক মানে ব্রাইট প্লাস বিউটিফুল। তো সবগুলা ওয়ার্ড মিললে একটা কাজ করতেছে, সবগুলো ওয়ার্ড মিলেই হচ্ছে আমার রুমটাকে মডিফাই করতেছে। দ্যাটস ওয়াই এখানে এইগুলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ অ্যাডজেক্টিভের পাশাপাশি আরো অনেকগুলা মডিফায়ার অ্যাড হয়েছে, হয়ে কি হয়েছে, একটা সম্পূর্ণ আহ, অর্থ প্রকাশ করতে হেল্প করছে। দ্যাটস ওয়াই এখানে কি অ্যাডজেক্টিভ ফ্রেজটা হবে, এগুলা অ্যাডজেক্টিভ ফ্রেজ।
আমি আরেকটা নিতে পারি, আমরা কি বলতে পারি যে আর কি নেওয়া যায়, দ্য মুভি ইজ ফুল অফ ইন্টারেস্টিং স্টোরিজ, ইজ ফুল অফ ইন্টারেস্টিং স্টোরিজ। মানে আমি একটা মুভি দেখছি, সাপোজ আমি মুভি দেখে বললাম ওই মুভিতে যে গল্পগুলো মানে অনেক সুন্দর সুন্দর খুব মজাদার গল্প ছিল। তো আমি এটাকে খুব সুন্দরভাবে একটু মানে আরো ডিরেক্টলি যে আমি বললাম যে দ্য মুভিজ নাইস সামথিং এরকম না বললে আমি সুন্দরভাবে আর একটু বলতে চাচ্ছি যে খুব সুন্দর সুন্দর স্টোরি ছিল, সুন্দর 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 গল্প ছিল। তো আমি বলবো কি, দ্য মুভি ইজ ফুল অফ ইন্টারেস্টিং স্টোরিজ। বা এখানে যদি আমি সাপোজ মুভি না বলে বইয়ের কথা বলি, বইটা হতে পারে দ্য বুক ইজ ফুল অফ ইন্টারেস্টিং স্টোরিজ। তো এখানে এই যে ফুল অফ ইন্টারেস্টিং স্টোরিজ এটা কি, এখানে আমি অনেকগুলো ওয়ার্ড নিয়ে আসছি একসাথে। কেন? ওইটা হচ্ছে আমার ওই মুভিটা কেমন ওইটা আমি ডেসক্রাইব করার জন্য, মুভিটাকে বর্ণনা করার জন্য আমি একটা অ্যাডজেক্টিভ না নিয়ে অ্যাডজেক্টিভের সাথে সাথে অনেকগুলো আমরা মডিফায়ার নিছি। মডিফায়ার নেওয়ার পর হচ্ছে যে ওয়ার্ড গুলো আসছে ওইগুলা মিলে যে গ্রুপ অফ ওয়ার্ডসটা আসছে ওইটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। দ্য মুভি ইজ ফুল অফ ইন্টারেস্টিং স্টোরিজ, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফুল অফ ইন্টারেস্টিং স্টোরিজ এটা। আর উপরে যেটা হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, এক্সট্রিমলি ট্যালেন্টেড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভের পাশাপাশি কিছু মডিফায়ার এড হয়েছে। দ্য রুম ইজ ভেরি ব্রাইট এন্ড বিউটিফুল, এটা হচ্ছে ভেরি ব্রাইট এন্ড বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমরা আশা করি লাইক যে চারটা দেখলাম ফ্রেজের, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর হচ্ছে আমরা কি দেখলাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ যেটা আছে ওইটা হচ্ছে কি, ওইটা আমরা দেখবো। তো প্রথমত হচ্ছে অ্যাডভার্ব কি, অ্যাডভার্বটা হচ্ছে মূলত যে আমাদের যে একটা ভার্ব থাকে একটা সেন্টেন্সে, ভার্বটাকে মডিফাই করে মূলত। যে একটা সেন্টেন্সে আমি বললাম যে একটা সে একটা কাজ করতেছে, ওই কাজটা সে কিরকম ভাবে করতেছে, তো ওই কাজটাকে যখন মডিফাই করবে কোনো ওয়ার্ড ওইটাকে আমরা মূলত অ্যাডভার্ব বলি। অ্যাডভার্ব ভার্বের পাশাপাশি অ্যাডজেক্টিভকেও অনেক সময় মডিফাই করে থাকে। তো এখানে আমরা দেখি ভালো করে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি। অ্যাডভার্বিয়াল ফ্রেজটা হচ্ছে যখন আমরা অ্যাডভার্ব যেটা থাকে অ্যাডভার্বের পাশাপাশি অন্য কোনো ওয়ার্ড নিয়ে আসি, নিয়ে আমরা একসাথে গ্রুপ করে ওইটা হচ্ছে কোনো একটা ভার্ব অথবা কোনো একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, তখন ওইটাকে আমরা বলবো কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্বের পাশাপাশি কি আসে, অ্যাডভার্বের সাথে অ্যাডভার্ব সাথে মডিফায়ার্স আসে। তারপর কি হয়, তারপর হচ্ছে তারা কাকে মডিফাই করে থাকে, তারা হচ্ছে ভার্বকে অতিরিক্ত অ্যাডভার্ব ফ্রেজ যেটা বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা বলি আমরা, ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে মূলত অ্যাডভার্বের সাথে আমরা কিছু এক্সট্রা মডিফায়ার আনবো। যেগুলা কেন আনবো, ওইগুলো হচ্ছে ভার্ব এবং ভার্ব অথবা অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি আমরা অতিরিক্ত কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই এখানে, তখন হচ্ছে আমরা অ্যাডভার্বের পাশাপাশি আরো কিছু মডিফায়ার আনতে পারি। এখানে আমি যদি একটা এক্সাম্পল নিই তাহলে এটা ক্লিয়ার হবে ভালোভাবে। He completed he completed the task quite effortlessly.
আমি বললাম যে হি কমপ্লিটেড দ্য টাস্ক, সে কাজটি করেছে মানে শেষ করেছিল। এখন সে কাজটা কিভাবে শেষ করেছিল, কমপ্লিটেড, এই ভার্বটা সম্পর্কে আমি আরো অতিরিক্ত কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি। যখন আমি ভার্ব সম্পর্কে কোনো অতিরিক্ত ইনফরমেশন দিব, তখন হচ্ছে আমি যে ওয়ার্ড টানবো ওইটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে আসে। তো এখানে আমি আনলাম যে হি কমপ্লিটেড দ্যাট টাস্ক কোয়াইট এফোর্টলেসলি। এই যে একটা আনছে, আমি দুইটা ওয়ার্ড আনছি। তো এফোর্টলেসলি হচ্ছে, যেমন আমি বললাম এফোর্ট মানে যে পরিশ্রম দেওয়া বা চেষ্টা করা ওরকম। তো কোয়াইট এফোর্টলেসলি মানে খুব বেশি কষ্ট, মানে খুব বেশি চেষ্টা না করে বা খুব বেশি পরিশ্রম না করে, মানে অতিরিক্ত কোনো একটা এফোর্ট না দিয়েই হচ্ছে সে কাজটা শেষ করতে পেরেছিল। তো এখানে আমি এফোর্টলেসলি বলছি, বলার সাথে সাথে আমি একটা কোয়াইট এফোর্টলেসলি বলতেছি। তো এখানে আমরা দুইটা ওয়ার্ড একসাথে আনছি ওই কাজটাকে সুন্দরভাবে মডিফাই করার জন্য, যে ওই কাজটা কিরকম ভাবে শেষ হয়েছে। তো যখন আমরা এভাবে কোনো একটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন এড করার জন্য অ্যাডভার্বের পাশাপাশি আমরা অতিরিক্ত একটা মডিফায়ার বা একটা বা দুইটা যেটা প্রয়োজন পড়ে আনবো, আনার পর হচ্ছে যেগুলো একসাথে কাজ করবে অ্যাডভার্ব হিসাবে, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে, তখন ওইটা হচ্ছে মূলত আমরা অ্যাডভার্ব ফ্রেজ হিসাবে আইডেন্টিফাই করতে পারি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মূলত অ্যাডভার্বের পাশাপাশি কিছু এক্সট্রা মডিফায়ার অ্যাড হবে, অ্যাড হয়ে ওরা একসাথে গ্রুপ হিসেবে কাজ করবে, গ্রুপ হিসেবে অর্থ প্রকাশ করবে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ ডিবেট কম্পিটিশন হয়েছে, ডিবেট কম্পিটিশনে লাইক একজন পার্টিসিপেন্ট আছে যে সে খুব কনফিডেন্সের সাথে কথা বলতেছিল। তো আমি কি বলবো, যে সে বা হি যেটাই বলি না কেন, সে spoke with সে স্পোক উইথ গ্রেট কনফিডেন্স, সে খুব মানে কনফিডেন্সের সাথে সে কথা বলেছিল। তো এখানে যে আমরা আনলাম যে উইথ গ্রেট কনফিডেন্স, শি স্পোক উইথ গ্রেট কনফিডেন্স, শি স্পোক উইথ গ্রেট কনফিডেন্স। তো এখানে সে কিভাবে কথা বলছিল, আমি প্রশ্ন করতে পারি যে সে কিভাবে কথা বলতেছিল, মানে সে কিভাবে কথা বলেছিল। আমি বললাম খুব কনফিডেন্সের সাথে কথা বলেছিল, অর্থাৎ আমি বার সে কিভাবে করেছিল মানে কাজটা কিভাবে করেছিল আমি প্রশ্ন করতেছি। সো বার্বটা কি রকম ভাবে সে করেছিল কাজটা, ওইটাকে মডিফাই করার জন্য আমরা যে ওয়ার্ড গুলো আনছি ওইটাই হচ্ছে মূলত এখানে অ্যাডভার্ব হিসেবে আসছে। আর অ্যাডভার্বের পাশাপাশি আমরা অতিরিক্ত যে ওয়ার্ড গুলা নিয়ে আসছি, তো ওইটা হচ্ছে আমাকে একসাথে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে এই সেন্টেন্সে কাজ করছে। যেমন শি স্পোক উইথ গ্রেট কনফিডেন্স, শি স্পোক উইথ গ্রেট কনফিডেন্স, সে কিভাবে কথা বলছে, সে খুব কনফিডেন্সের সাথে কথা বলেছিল। তো এটা হচ্ছে এখানে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমি যদি বলি আরো, যে she attended, she arrived, she arrived, attended now the she arrived only, she arrived much earlier, she arrived much earlier than expected। তো এখানে সে পৌঁছেছিল, সে কিভাবে পৌঁছেছিল, কখন পৌঁছেছিল, মানে আমি এই বার্বটাকে সে কখন পৌঁছেছিল, তো এই বার্বটাকে আমি এখানে মডিফাই করার জন্য আমি যে ইনফরমেশন গুলা নিয়ে আসছি ওইগুলা হচ্ছে কি অনেকগুলা ওয়ার্ড নিয়ে আসছি। তো এখানে অনেকগুলা ওয়ার্ড মিলে একটা গ্রুপ অফ ওয়ার্ডস হিসেবে আসছে, যেগুলা হচ্ছে আমার ওই সাবজেক্টের যে ভার্ব সে পৌঁছেছিল, সে কিভাবে পৌঁছেছিল, সে কখন পৌঁছেছিল, এইগুলা আমি এগুলা সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন আনার জন্য আমরা এখানে অনেকগুলা ওয়ার্ড একসাথে নিয়ে আসছি। শি অ্যারাইভড মাচ আর্লিয়ার দ্যান এক্সপেক্টেড, মানে আমরা মানে আশা যতটুকু করা হয়েছিল এর থেকে আরো আগে সে পৌঁছেছিল। তো এখানে আমি
ওই অ্যারাইভটাকে আমরা মডিফাই করার জন্য আমরা অনেকগুলো ওয়ার্ড নিয়ে আসছি। তো এখানে এটা কেন নিয়ে আসছি, ওই ভার্বটাকে সম্পর্কে আমরা অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার জন্য আমরা অনেকগুলো ওয়ার্ড নিয়ে আসছি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে আমরা এর আগের সেন্টেন্সে দেখছি যে শি স্পোক উইথ গ্রেট কনফিডেন্স, এখানে স্পোকটা কি ভার্ব, এই ভার্বটা সম্পর্কে এখানে অতিরিক্ত ইনফরমেশন আনার জন্য আমরা দুই তিন থেকে তিনটা ওয়ার্ড নিয়ে আসছি। এখানে হি কমপ্লিটেড দ্য টাস্ক, সে টাস্কটা শেষ করেছিল, মানে সে কিভাবে শেষ করেছিল ওইটা সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার জন্য আমরা যে ওয়ার্ড গুলা নিয়ে আসছি একসাথে, ওইগুলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এখানে আমরা প্রত্যেকটা সম্পর্কে লাইক ফার্স্ট অফ অল আমরা দেখছি নাউন ফ্রেজ কি, তারপর আমরা দেখলাম যে ভার্ব ফ্রেজ কি, তারপর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ কি, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, তারপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, মানে পাঁচটা ফ্রেজ দেখলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবো, আমরা ফ্রেজের যে স্ট্রাকচারে দেখছিলাম, মানে যেটা মেইন বিষয়, যে এখানে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকে না। আমরা যতটা নিছি ফ্রেজ, এখানে আমরা কোনো এই যে নিছি যে টলম্যান, এখানে কিন্তু সাবজেক্ট বা ভার্ব এরকম কি সবগুলো একসাথে আসে নাই, কিছু আসে নাই। এখানে ইজ রিডিং, হ্যাভ কমপ্লিটেড, এখানে কিন্তু জাস্ট ভার্বের সাথে মেইন ভার্বের সাথে অক্সিলারি ভার্ব আসছে, এখানে কোনো সাবজেক্ট এগুলা কিছু নাই। অন দা টেবিল, এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই। এক্সট্রিমলি ট্যালেন্টেড, এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই। মানে ফ্রেজে কখনো সাবজেক্ট বা ভার্ব আসবে না। এগুলাই হচ্ছে মূলত ফ্রেজ। এখন হচ্ছে ফ্রেজ সম্পর্কে যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে করতে পারেন, আমি হচ্ছে একসাথে শেষ করে দেন কোয়েশ্চন দিচ্ছি, কারণ ক্লাসের মধ্যে কারণে হচ্ছে কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাবে কোয়েশ্চনে আসলে। কারো কি কোনো কোয়েশ্চন আছে? কোয়েশ্চন থাকলে বলতে পারেন। আচ্ছা, রিপিট হচ্ছে আপনার তো লেট হয়েছে ক্লাস ঢুকতে, আপনি এক কাজ করবেন, আমি ভিডিও দিয়ে রাখবো, ভিডিওটা দেখে নেবেন। এখন শুধু মানে যেহেতু মিস হয়ে গেছে, সবার নতুন করে আবার সম্পূর্ণ রিপিট করতে হবে। যদি কোনো কিছু না বুঝে থাকতেন তাহলে বলতাম, সমস্যা নাই। So, যেহেতু রিপিট করতে হবে, so আপনি ক্লাসটাই দেখে নেবেন, সমস্যা নেই। কোনো কিছু না বুঝে থাকলে বলেন। জি জি, ক্লোজেস আমি পড়াবো, ক্লোজেস নিয়ে আমি আপনাদের এখন হচ্ছে ফ্রেজ নিয়ে যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ক্লোজ নিয়ে আমি বলবো। ক্লোজটা হচ্ছে আইডিয়া পেয়ে যাবেন আপনারা, কারণ ক্লোজ সম্পর্কে আমরা কিন্তু গতকালকে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ক্লোজ নিয়ে কিছু কথা বলছিলাম, যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তো এগুলো নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না, আমি দেখিয়ে দেবো এখানে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে একটু, আচ্ছা আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজটা নিয়ে আবার বলবো। আর কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? ফ্রেজের ট্রান্সলেশনটা কিভাবে হবে? ট্রান্সলেশন বলতে আপনি কি কি মানে কি মিন করছেন, আমি বুঝি নাই, ট্রান্সলেশন কি? আচ্ছা, ভার্বের ফ্রেজ আমি দেখাবার সমস্যা নাই। আচ্ছা, আমি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে একজন বলছিলেন বলার জন্য, ভার্বের ফ্রেজ, এই দুইটা নিয়ে আমি আবার একটু রিপিট করি। তো এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব কি? অ্যাডভার্বটা হচ্ছে যে ওয়ার্ড মূলত একটি সেন্টেন্সে ভার্বটাকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে মানে ভার্ব সম্পর্কে অতিরিক্ত কোনো ইনফরমেশন দেয়। যেমন এখানে আমরা দেখলাম, আমি বললাম হি কমপ্লিটেড দ্য টাস্ক, সে কাজটি করে শেষ করেছিল। এখন কথা হচ্ছে হি কমপ্লিটেড, এখানে কমপ্লিটেডটা হচ্ছে ভার্ব। এটা ভার্বকে আমি ভার্ব সম্পর্কে আরো অতিরিক্ত ইনফরমেশন আনছি, যে হি কমপ্লিটেড দ্য টাস্ক কোয়াইট এফোর্টলেসলি। তো ওই কমপ্লিটেড সে কিভাবে শেষ করেছিল, সে কোয়াইট এফোর্টলেসলি শেষ করেছিল। দ্যাটস ওয়াই আমি এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতেছি, কারণ এটা হচ্ছে আমার এই ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে। আর যখন হচ্ছে একটা অ্যাডভার্বের পাশে অতিরিক্ত কোনো এক্সট্রা মডিফায়ার এড হবে, মিলে যখন একসাথে দুই থেকে তিনটা ওয়ার্ড যুক্ত হয়ে যখন কোনো একটা গ্রুপ অফ ওয়ার্ডস হিসাবে কাজ করবে, তখন ওইটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। আরেকটা হচ্ছে ভার্ব ফ্রেজ, যেটা ভার্ব ফ্রেজটা হচ্ছে মূলত মেইন ভার্বের পাশাপাশি অতিরিক্ত যে অক্সিলারি ভার্ব যুক্ত হয় ওইগুলা একসাথে আমরা ওইটাকে আমরা ভার্ব ফ্রেজ বলতে পারি। যেমন আমরা রিড, এখানে মেইন ভার্ব, বাট রিডের পাশাপাশি আমরা এই সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ইজটা প্রয়োজন পড়ছে। দ্যাটস ইজ আর রিডিং, এই দুইটা একসাথে হচ্ছে ভার্ব ফ্রেজ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্লোজটা দেখে নেই, কারণ
বেশি, আমরা কোয়েশ্চেন শেষের দিকে নিব, অনেক লেট হয়ে গেছে অলরেডি। আমরা ক্লোজটা দেখে নিই, ক্লোজটা শেষ করে আমরা পরবর্তীতে কোয়েশ্চেন নিব। ক্লোজ মানে কি? ক্লোজ মানে কি আমরা একটু আগে অলরেডি দেখে আসছি। ক্লোজ মানে এখানে আমরা যে দেখলাম আগে, ক্লোজটা হচ্ছে কি? ক্লোজটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যারা একসাথে কাজ করে বা অর্থ প্রকাশ করতে হেল্প করে। এখানে কি, এখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে। এখানে কি থাকে? সাবজেক্ট এবং ভার্ব থাকে। So a clause is a group of words that contains a subject and a verb. তো আমরা আগে ফ্রেজে দেখছিলাম যে এটাও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, বাট এটাতে কিন্তু সাবজেক্ট বা ভার্ব থাকে না। তো ক্লোজ হচ্ছে আমার এটাই পার্থক্য, ক্লোজে আমাদের কি থাকবে, ক্লোজে আমার সাবজেক্ট এবং ভার্ব থাকবে। ক্লোজটা হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে সাবজেক্ট এন্ড ভার্ব থাকে। আচ্ছা, ক্লোজ কয় প্রকার? ক্লোজ হচ্ছে দুই প্রকার, এটা আমরা এই যে কমপ্লেক্সে দেখছিলাম, একটা যে ডিপেন্ডেন্ট ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। সো ওইটাই আর কি, টাইপস অফ ক্লোজেস। টাইপস অফ ক্লোজেসে কি কি আসে? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কি, ডিপেন্ডেন্ট ক্লোজ কি, এটা সম্পর্কে তো আশা করি সবার আইডিয়া আছে, কারণ আমরা গত ক্লাস এটা নিয়ে অনেক কিছু কথা বলছি। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা হচ্ছে যে বাক্যের ওই অংশটা, যেটা হচ্ছে একটি বাক্যের একটি অংশ যার নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা আছে, ওইটাকে আমরা কি বলি? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আমি যদি একটা অংশ নেই এভাবে যে আই এনজয় রিডিং, সাপোজ এটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা অংশ। তো এখানে আই এনজয় রিডিং, তো এখানে আই এনজয় রিডিং, আমি সাবজেক্ট আছে, ভার্ব আছে, আই এনজয় সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তো সাবজেক্ট ভার্ব এইখানে আছে, আমি এখানে যে অর্থটা প্রকাশ করতে চাচ্ছি যে আই এনজয় রিডিং, আমি পড়তে পছন্দ করি। তো এখানে কি, এখানে আমার মনের যে এটা ভাব ছিল প্রকাশ করতে, কি আমি সম্পূর্ণ পারছি? অবশ্যই পারছি। অর্থাৎ একটি সেন্টেন্সের যে অংশটা তার নিজস্ব অর্থ আছে, তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কারোর উপর নির্ভরশীল হতে হয় না, যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, ওই অংশটাকেই মূলত হচ্ছে আমরা কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আমরা কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিজে নিজের একটা আলাদা অর্থ প্রকাশ করতে পারে। So এটা মাথায় রাখতে হবে যে ডিপেন্ডেন্ট ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লোজটা হচ্ছে অর্থ প্রকাশ করতে পারে না, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজে হচ্ছে তার নিজস্ব অর্থ প্রকাশ করার কি থাকে? ক্ষমতা থাকে। তো আমি যদি আরো কিছু এক্সাম্পল নেই, যে আমি বললাম কি না, যে এক্সাম্পল যে আই সাপোজ আই লাভ, আমি ক্রিকেট পছন্দ করি এবং আমার ভাই ফুটবল পছন্দ করে।
এটা সেন্টেন্সটা হবে আই লাভ ক্রিকেট এন্ড মাই ব্রাদার লাভস ফুটবল। এটাকে যদি আমি এন্ড না বলে আই লাভ ক্রিকেট বাট মাই ব্রাদার লাভস ফুটবল এটা বলি, এটা বললেও হবে। এটা যেটা আমরা গতকালকে বলছিলাম, আই লাভ ক্রিকেট বাট মাই ব্রাদার লাভস ফুটবল। আমি ক্রিকেট পছন্দ করি কিন্তু আমার ভাই ফুটবল পছন্দ করে। তো এখানে একটা অংশ যদি আমি এটা নেই, আই লাভ ক্রিকেট, এটা এটা হচ্ছে সে সম্পূর্ণ বাক্য, সেন্টেন্স। এখানে এই সেন্টেন্সের একটা অংশ হচ্ছে এটা, এটা একটা ক্লোজ, আর একটা ক্লোজ হচ্ছে এটা। সো এইটা হচ্ছে একটা ক্লোজ আর এটা হচ্ছে একটা ক্লোজ। সো আমি যদি দুইটা আলাদা আলাদা ভাবে দেখি যে আই লাভ ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি, তো এখানে এটা কি, কোন ক্লোজ, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? এটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কারণ কি, এটার হচ্ছে নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা আছে। যেমন আই লাভ ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি। সো এখানে নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা আছে, সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কারোর উপর নির্ভরশীল না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আমি যদি এটা বলি মাই ব্রাদার লাভস ফুটবল, এটাও যদি আমি আলাদাভাবে বলি, এটাও হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কারণ হচ্ছে এটার হচ্ছে কি, এটার নিজস্ব অর্থ প্রকাশ করার হচ্ছে ক্ষমতা আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। মাই ব্রাদার লাভস ফুটবল। তো যখন হচ্ছে আমরা কোনো একটা একটা সেন্টেন্সের কোনো একটা অংশ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে, তো ওই অংশটাকে আমরা কি বলবো, ওই অংশটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো আই লাভ ক্রিকেট, মাই ব্রাদার লাভস ফুটবল, এটাও কি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সম্পর্কে আসলে বিস্তারিত বুঝার কিছু না, এগুলো আমরা জানি, আমরা অলরেডি গতকালকে বুঝতে পারছি। কমপ্লেক্সে আমরা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এগুলোর প্রয়োজন পড়ছিল। এখন আমরা দেখবো ডিপেন্ডেন্ট ক্লোজ কি। সো ডিপেন্ডেন্ট ক্লোজটা কি, ডিপেন্ডেন্ট আমরা নির্ভরশীল এটা বুঝতে পারি। অর্থাৎ যে অংশটা তার নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা থাকে না, তাকে অর্থ প্রকাশ করতে হলে কি করতে হয়, অর্থ প্রকাশ করতে হলে অন্য কোনো একটা অংশের উপর নির্ভরশীল হতে হয়। ওই অংশটাকে আমরা কি বলবো, ওই অংশটাকে আমরা বলবো কি, ডিপেন্ডেন্ট ক্লোজ। ওই অংশটাকে বলবো আমরা কি, ডিপেন্ডেন্ট ক্লোজ। আমরা গতকালকে একটা যদি সেন্টেন্স যেটা নিয়েছিলাম যে অলদো, অলদো সাপোজ এরকম নিলাম যে অলদো হি ইজ পুর বা অলদো ইজ হি, অলদো হি ওয়াজ টায়ার্ড, অলদো হি ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউড ওয়ার্কিং। যদিও সে ক্লান্ত ছিল, সে পড়ালেখা মানে সে কাজ চালিয়ে গিয়েছিল। তো এখানে আমরা যে প্রথম একটা অংশ নিচ্ছি যে অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে টায়ার্ড ছিল, সে তার কাজ চালিয়ে গিয়েছিল। তো এখানে প্রথম যে অংশটা আমরা নিচ্ছি যে অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, এখানে কি, যদিও সে ক্লান্ত ছিল, তার মানে হচ্ছে আহ এখানে আমরা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাই নাই। সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হলে আমাদের এরপর হচ্ছে অন্য কিছু বলতে হবে। তো এই অংশটাকে আমরা কি বলতে পারি, এই অংশটাকে আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লোজ, কারণ এর হচ্ছে নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা নাই। তো আমরা একটা জিনিস খেয়াল রাখবা যে ক্লোজ, আমরা আগে বলছিলাম যে ক্লোজে কি আসবে, ক্লোজে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। এখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে। তো আমরা যে ক্লোজ গুলা নিলাম এখন, ইন্ডিপেন্ডেন্ট বলে না ডিপেন্ডেন্ট, এখানে দেখবেন সাবজেক্ট আছে, ভার্ব আছে। এখানেও কি সাবজেক্ট আছে, হি সাবজেক্ট, তারপর হচ্ছে কি টায়ারটা হচ্ছে এখানে ভার্ব, এখানে ওয়াজটা হচ্ছে ভার্ব, এখানে হি ওয়াজ টায়ার্ড, এখানে ওয়াজটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট হি, ওয়াজ হচ্ছে ভার্ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং ভার্ব আছে। আমরা আগে যখন ফ্রেজ দেখে আসছি, আমরা ফ্রেজে দেখছিলাম যে সাবজেক্ট এবং ভার্ব থাকে না। তো আমরা বুঝতে পারলাম ফ্রেজ আর ক্লোজের পার্থক্য কি, আর ডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা। তো ডিপেন্ডেন্ট ক্লোজ আসলে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে কোনগুলা ডিপেন্ডেন্ট ক্লোজ আর কোনগুলা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কারণ আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে আসছি যে আমাদের কম ক্লোজের ব্যবহার করে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ডিপেন্ডেন্ট ক্লোজ এগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়।
আমরা যদি আরো কিছু নেই, যেমন আমরা বললাম এখানে ডিপেন্ডেন্ট ক্লোজটাকে যদি আমরা মানে ভাগ করি, ডিপেন্ডেন্ট ক্লোজের যদি আমরা টাইপ দেখতে চাই, আমরা তো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে আসলে আমরা আলাদা করে বুঝার কিছু নেই এখানে, সম্পূর্ণ একটা সেন্টেন্স হিসেবেই আসে। তো এটা নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা থাকে, এটা আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করে বুঝতে হবে না যে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কিভাবে হলো, অ্যাডজেক্টিভ হিসেবে না অ্যাডভার্ব হিসেবে কিভাবে। তো এগুলো আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট আলাদাভাবে বিস্তারিত বোঝার প্রয়োজন পড়বে না। বাট ডিপেন্ডেন্ট ক্লোজ যেহেতু তার নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা নাই, সো এটা অনেকভাবে আসতে পারে। ওইটা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়েও আসতে পারে, নাউন হিসেবেও আসতে পারে, আবার অ্যাডভার্বের সাথেও আসতে পারে। সো ওইটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে হচ্ছে আমাদের মানে আরেকটু ক্লিয়ার হবে এটা। তো আমরা এখানে যে টাইপস টাইপস অফ দেখতে চাই, যে টাইপস অফ কি ক্লোজেস, সরি ডিপেন্ডেন্ট ক্লোজেস, টাইপস অফ ডিপেন্ডেন্ট টাইপস অফ ডিপেন্ডেন্ট ক্লোজেস। তো এখানে আমরা কি নিতে পারি, আমরা হচ্ছে এটাকে সাপোজ আমরা নিলাম নাউন ক্লোজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, যেগুলো আমাদের বুঝতে হবে আর কি, ওগুলা দেখাচ্ছি। অ্যাডভার্ব ক্লোজ, সো টাইপস অফ ডিফারেন্ট ক্লোজের মধ্যে আমরা কি দেখলাম, নাউন ক্লোজ দেখতে পারলাম, তারপর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ক্লোজ, আর হচ্ছে অ্যাডভার্ব। তো এগুলো আমরা একটু এখন হচ্ছে এক্সাম্পল সহ দেখবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো নাউন ক্লোজ কি, অ্যাডজেক্টিভ ক্লোজ কি, তারপর হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ কি। নাউন ক্লোজ কি, সর্বপ্রথম হচ্ছে নাউন কি, যেটা হচ্ছে নাউন হিসেবে কাজ করে, যে ক্লোজটা হচ্ছে মানে যখন নাউন হিসেবে কাজ করবে তো ওইটাকে আমরা নাউন ক্লোজ বলবো। যেমন আমি যদি একটা এক্সাম্পল নেই, যে হোয়াট ইউ সাপোজ, হোয়াট ইউ said surprised me, what you say surprised me। এখানে সাবজেক্ট কি, সাবজেক্টে কি আসতে পারে, হোয়াট ইউ সেইড, এটা হচ্ছে নাউন হিসেবে এখানে আসছে। এখানে কি হিসেবে আসছে, মানে আমি এটা বলছি তুমি যেটা আমাকে মানে তুমি যেটা বললে ওইটা আমাকে সারপ্রাইজ করেছিল। হোয়াট ইউ সেইড সারপ্রাইজড মি। তো এগুলা আমরা কিন্তু দেখে আসছি, আমরা যখন রাইটিং এ লিখি অথবা রিডিং পড়ি, রিডিং এর ক্ষেত্রে কিন্তু এই টাইপের অনেক সেন্টেন্স পাওয়া। তো এখানে কিন্তু অনেক সময় অনেকে প্রশ্ন করতে পারে যে ডাব্লিউএইচ দিয়ে যখন কোয়েশ্চনটা মানে সেন্টেন্সটা শুরু হয়, তখন ডাব্লিউএইচ দিয়ে নর্মালি আমরা কি জানি কোয়েশ্চন করার জন্য আমরা ডাব্লিউএইচ টা আনি। তো এক্ষেত্রে এটা কিভাবে সাবজেক্ট হিসেবে আসলো বা কিভাবে এটা কোয়েশ্চন হলো না, আপনার আগে আগে এটা ক্লিয়ার হতে হবে যে কোনটা সাবজেক্ট মানে কোনটা কোয়েশ্চেন করার ক্ষেত্রে আসে আর কোনটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে আসে। সো হোয়াট, তারপর হচ্ছে আমরা যদি দ্যাট, এগুলো আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে আনতে পারি। তো এগুলা এক্ষেত্রে কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে আসছে, এখানে প্রোনাউন হিসেবে আসছে, এখানে কিন্তু কোয়েশ্চেন করার জন্য আসে নাই। তো যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে আসে হোয়াট, এগুলা তো এগুলা দিয়ে আমরা একটা, যেমন হোয়াট ইউ সেড, তুমি যেটা বলেছিলে, আমি ওইটাকে কোন একটা কিছুকে মেনশন করতেছি যে তুমি যেটা বলেছিলে। হোয়াট দিয়ে আমি তুমি মানে আগের কোনো কিছু বলতেছি, যে হোয়াট ইউ সেড, তুমি যেটা বলেছিলে ওইটা হচ্ছে আমাকে সারপ্রাইজ করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাউন হিসেবে এটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে, এটা দুই তিনটা ওয়ার্ড একসাথে যুক্ত হয়েছে হয়ে একটা গ্রুপ অফ ওয়ার্ডস হিসেবে আসছে, অর্থাৎ এটা হচ্ছে একটা ক্লোজ। এখানে আমরা হোয়াট ইউ সেইড, যেটা তুমি বলেছিলে, সারপ্রাইজ মি। এখানে আমরা জানি যে ক্লোজে কি থাকবে, ক্লোজে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। এখানে কি সাবজেক্ট আছে, ভার্ব আছে, যে সাবজেক্ট ভার্ব দুইটাই আছে, প্লাস হচ্ছে এটা হোয়াট ইউ সেড, আমি যদি এটা আলাদাভাবে বললি এটার কিন্তু কোনো নিজস্ব অর্থ প্রকাশ পাবে না। তো আমরা বুঝতে পারলাম যে নাউন ক্লোজ কোনগুলা, নাউন ক্লোজ হচ্ছে যখন নাউন হিসেবে নাম হিসেবে কাজ করবে কোনো কিছু, ওইটা হচ্ছে আমরা নাউন ক্লোজ হিসেবে আইডেন্টিফাই করতে পারবো ওইটাকে। তারপর আর কি জানা যায়,
নাউন ক্লোজ হোয়াট ইউ সেড সারপ্রাইজ মি, বা ডিড হোয়াট হি ডিড, বললাম যে যেটা সে করেছিল। হোয়াট ইউ সেড সারপ্রাইজ মি, আমি আরেকটা যদি এভাবে বলি যে কি বলা যায়, হোয়াট ইউ ডিড বা হোয়াট হি ডিড ওয়াজ নট গুড, যেটা সে করেছিল সেটা ভালো না। সো এভাবে যদি আমরা বুঝতে পারি যে কোনগুলা হচ্ছে সাব নাউন হিসেবে কাজ করতেছে, তখন আমরা এটাকে বুঝতে পারবো যে এটা হচ্ছে ওকে, এটা নাউন ক্লোজ, ডিপেন্ডেন্ট এর নাউন ক্লোজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লোজ কি? অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে যে ক্লোজটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে আমাদের নাউন প্রোনাউন এগুলাকে, নাউন প্রোনাউন এগুলাকে আমাদের কি করে মডিফাই করে। আমরা আগে যেভাবে ফ্রেজে দেখে আসছি অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ক্লোজের ক্ষেত্রেও সেম অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হবে। বাট এখানে পার্থক্য যেটা হচ্ছে, এখানে পার্থক্যটা হবে এখানে সাবজেক্ট ভার্ব এগুলা এড হয়ে আসবে, ওইটাই। তো আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা দেখে নেই যে এক্সাম্পল, যেমন আমি বললাম দ্য বুক, দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং। আমি বললাম বইটি মজাদার ছিল। এখন এটা সম্পর্কে আমি বইটা সম্পর্কে আরো আমি মানে সুন্দর করে হচ্ছে আরো কিছু ইনফরমেশন এড করতে চাচ্ছি, যে স্পেসিফিক ওয়েতে বলার জন্য, আরো নির্দিষ্ট করে বলার জন্য। তখন আমি বললাম কি, যে দ্য বুক দ্যাট আই borrowed, মানে যেটা আমি ধার করেছিলাম, দ্য বুক দ্যাট আই borrowed, মানে আমি কোন বই, যে বইটা আমি হচ্ছে ধার করেছিলাম ওই বইটা ইন্টারেস্টিং ছিল। তো এইটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি শুধুমাত্র দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং বললেও কিন্তু এটা হতো যে আমার বইটা ইন্টারেস্টিং ছিল। বাট আমি বইটার সম্পর্কে আর একটু ইনফরমেশন এড করার জন্য, একটা মানে বইটাকে নির্দিষ্ট করার জন্য আমি আরো কিছু ওয়ার্ড নিয়ে আসছি, যে দা বুক কোন বইটা, যে বইটা আমি ধার করেছিলাম, তো আমি দ্যাট আই borrowed আনছি। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দ্যাট আই borrowed, তো এইটা হবে আমার এখানে অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ এটা হচ্ছে আমার ওই বুকটাকে, বইটা সম্পর্কে আরো কিছু অতিরিক্ত ইনফরমেশন দিছে। এবং এখানে সাবজেক্ট ভার্ব আছে বিদায় এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা ক্লোজ বলছি। সো অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ডিপেন্ডেন্ট ক্লোজ কোনগুলা আশা করি হেল্প মানে বুঝতে পারবেন। আমি আরেকটা এক্সাম্পল দেই, হি ইজ দ্য পারসন, হি ইজ দ্য পারসন, হি ইজ দ্য পারসন হু হেল্প মি, তিনি সেই ব্যক্তি যে আমাকে সাহায্য করেছিলেন। তো এই যে তিনি সেই ব্যক্তি, আমি ওই ব্যক্তিকে হি সম্পর্কে আমি আরো অতিরিক্ত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, আমি নির্দিষ্ট করে বলার জন্য বলতেছি যিনি আমাকে সাহায্য করেছিলেন। তো এটা হবে কি, এটা হবে এখানে অ্যাডজেক্টিভ ক্লোজ, অর্থাৎ যে অংশটুকু আমার সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কোনো ইনফরমেশন দিবে এবং যেই অংশে সাবজেক্ট ভার্ব এইগুলো থাকবে, ওইটাই হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লোজ সম্পর্কে আশা করি কোনো কোয়েশ্চন থাকবে না, আমরা বুঝতে পারছি। তো ফ্রেজ আর ক্লোজের মধ্যে মানে অনেকে ফ্রেজ ক্লোজের মধ্যে কনফিউজ হয়ে যায় যে কোনটা ফ্রেজ কোনটা ক্লোজ। যখন সাবজেক্ট ভার্ব থাকবে না তখন ফ্রেজ, আর যখন সাবজেক্ট ভার্ব থাকবে তখন হচ্ছে ক্লোজ। এটা সিম্পল, এটা মাথায় রাখবেন শুধু। তারপর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডভার্ব ক্লোজ কি? অ্যাডভার্ব আমরা আগে থেকে আসছি যে অ্যাডভার্বটা হচ্ছে মূলত ভার্ব, মানে কোন একটা কাজকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে। তো যখন কোনো হচ্ছে ওয়ার্ড কোনো একটা ভার্বকে মডিফাই করে, ওই গ্রুপ অফ ওয়ার্ডস কে আমরা তখন ক্লোজ বলবো যদি ওইখানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব থাকে। আচ্ছা, আমি এখানে বলি যে stayed I stayed home because I stayed home because it was raining.
আমি মানে বাসায় ছিলাম কারণ তখন বৃষ্টি হচ্ছিল। তো এখানে আমি বাসায় ছিলাম কেন? কারণ আমি কারণ হচ্ছে তখন বৃষ্টি হচ্ছিল। তো এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে স্টেড হোম, মানে থাকা, স্টে করা। তো এটা হচ্ছে ভার্ব। আমি বাসায় ছিলাম কেন? ছিলাম কারণ তখন বৃষ্টি হচ্ছিল। তখন এটাকে মডিফাই করার জন্য যে অতিরিক্ত গ্রুপ অফ ওয়ার্ডস নিয়ে আসছি, ওইটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। কারণ এই কাজটা আমি কেন করছি, ওইটা আমি এই গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে বর্ণনা করতেছি। আর এখানে হচ্ছে যেহেতু অতিরিক্ত মানে ইনফরমেশন এড করতেছি আমরা অনেকটা, সাপোজ কয়েকটা ওয়ার্ড একসাথে নিয়ে আসছি, গ্রুপ অফ ওয়ার্ডস, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইটটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ইট ওয়াজ রেইনিং। এখানে ভার্বটা হচ্ছে কি? ভার্বটা হচ্ছে যে ওয়াজ রেইনিং। তো সাবজেক্ট এবং আছে, সাবজেক্টও আছে, ভার্বও আছে, এবং এটা একটা হচ্ছে ক্লোজ, ডিপেন্ডেন্ট ক্লোজ। দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলতে পারবো। সো এখানে ডিপেন্ডেন্ট ক্লোজ কয় প্রকার? ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে নাউন ক্লোজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা এই যে তিনটা দেখলাম আর কি, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ আর হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। এটা যদি আমি আরেকটা এক্সাম্পল নেই, যে ইউ ক্যান গো আউট ইফ ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক। তুমি বাইরে যেতে পারো যদি তুমি তোমার হোমওয়ার্কটা শেষ করো। তাইলে এখানে কি? ইউ ক্যান গো আউট, তুমি বাইরে যেতে পারো। এই যে তুমি কখন যেতে পারবা? যখন, যদি তুমি কাজটা শেষ করো। তো এই যে এখানে বার্ফটা যে গো আউট মানে যাওয়া, তো বার্ফটাকে আমরা, বার্ফ সম্পর্কে কখন যেতে পারবে? যখন সে হোমওয়ার্ক শেষ করবে। তো বার্ফ সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য দিচ্ছি। দ্যাটস ওয়াই হচ্ছে এটা হবে কি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব ক্লোজ। ক্লোজটা কেন? কারণ এখানে সাবজেক্ট আছে প্লাস ভার্ব আছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ক্লোজ। যদি এখানে সাবজেক্ট ভার্ব থাকতো না, তাহলে এটা কি হইতো? এটা হইতো ফ্রেজ। আর এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবা, যে এটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। ইফ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, যদি তুমি তোমার হোমওয়ার্ক শেষ করো, তুমি বললে কিন্তু এটা অর্থ প্রকাশ পায় না। দ্যাটস ওয়াই হচ্ছে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লোজের একটা প্রকারভেদ। সো আশা করি আমাদের ক্লোজ সম্পর্কে কোনো কোয়েশন থাকবে না। ক্লোজ সম্পর্কে যদি আমাদের কোনো কোয়েশন থেকে থাকে, তাহলে আমরা কোয়েশন নিব। এখন কোয়েশনটা নিব, আর হচ্ছে আমি আপনাদের হচ্ছে কিছু টাস্ক দিয়ে রাখবো। এটা কি নাম বলে? ফ্রেজ এবং ক্লোজের। ফ্রেজ এবং ক্লোজ নিয়ে যদি আপনারা কিছু সেন্টেন্স বানাতে পারেন হোমওয়ার্ক হিসেবে, তাহলে আপনাদের জন্য বুঝতে পারবেন যে আপনার ফ্রেজ বা ক্লোজ সম্পর্কে কি ভালোভাবে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এখানে কোনো কোয়েশন আছে কিনা আমাকে বলবেন। আচ্ছা, কোনো কোয়েশন আছে কিনা বলুন তো। এখানে হচ্ছে কি, একটা সেন্টেন্স আমি কি বলবো, টার্গেট ট্রান্সফার করবো, নাকি শুধু ফ্রেজ থাকবে না, নাকি সেন্টেন্স থাকবে? একটা সেন্টেন্সের মধ্যে যদি অনেকগুলো ফ্রেজ থাকে। আচ্ছা, সো একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো যদি ফ্রেজ থাকে, তাহলে আপনাকে আগে ফার্স্ট অফ অল দেখতে হবে যে যে এখানে কোনটা কোনটা সম্পর্কে ইনফরমেশন দিছে অতিরিক্ত। যেমন এখানে নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া থাকতে পারে, অথবা কোনো বার্ব বার্ব সম্পর্কে থাকতে পারে। যেমন দ্য বয়, দ্য বয় উইথ ব্ল্যাক হ্যাট, দ্য বয় উইথ ব্ল্যাক হ্যাট হ্যাজ বিন ওয়ার্কিং ওয়েল। তো এখানে আমি দুইটা ফ্রেজ আনছি, ও তিনটা ফ্রেজ আনছি। যেমন ফার্স্ট অফ অল দ্য বয় উইথ ব্ল্যাক হ্যাট। কোন বয়? যার যার মাথায় হচ্ছে কালো টুপি আছে। তো এখানে কালো টুপি, দ্য বয় উইথ ব্ল্যাক হ্যাট, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। যে ওই ছেলেটি যে হচ্ছে, যার মাথায় হচ্ছে কি আছে? কালো টুপি আছে।
তারপর হচ্ছে আমি কি বলছি যে হ্যাজ বিন ওয়ার্কিং ওয়েল। তো হ্যাজ বিন কি, হ্যাজ বিন মানে হচ্ছে মানে একটা না কাজ করতেছে। হ্যাজ বিন ওয়ার্কিং ওয়েল, আমি বললাম যে হ্যাজ বিন ওয়ার্কিং ওয়েল ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে কাজ করছে। তো যে এখানে আমি হ্যাজ বিন ওয়ার্কিং আনছি। তো আমি ওয়ার্কটা হচ্ছে মেইন ভার্ব, তো মেইন ভার্বের পাশাপাশি আমি হ্যাজ বিন এইটা আনছি, এড করছি। সো আমি জানি ভার্বের সাথে যখন অক্সিলারি ভার্ব সবগুলো যুক্ত হবে তখন ওইগুলোকে আমরা একসাথে কি বলবো, ভার্ব ফ্রেজ। তো ওইটা হচ্ছে নাউন ফ্রেজ প্লাস ভার্ব ফ্রেজ, আমি আগে নাউন ফ্রেজ আনছি তারপর হচ্ছে ভার্ব ফ্রেজ। তারপর হচ্ছে যেমন আমি বললাম যে কত সময় ধরে কাজ করতেছে, 4 2 আওয়ার্স। তো এখানে আপনি যেটা কোয়েশ্চেন করছেন যে কোনটা আগে করবেন, তো এটা হচ্ছে মূলত আপনি নাউনটাকে প্রায়োরিটি দিবেন আগে। কোন ছেলেটি, লাইক দ্য বয় উইথ ব্ল্যাক হেড, যে ছেলের মাথায় হচ্ছে কালো টুপি আছে সে কাজ করতেছে। তো নাউন ফ্রেজটাকে আগে কি করবেন। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে নাউন ক্লোজটা। নাউন ক্লোজটা হচ্ছে মূলত যে ক্লোজটা হচ্ছে নাউন সম্পর্কে বা নাউন হিসেবে কাজ করে। যেমন আমি নাম সম্পর্কে বলি, যেমন যে আমি একটু আগে যে এটা এক্সাম্পল দিছি, আপনি যে ডিপেন্ডেন্ট ক্লোজের নাউন ক্লোজটা বলতেছেন। ওকে, তো আমি আগে যে এক্সাম্পলটা আনছিলাম যে হোয়াট হি সেইড বা হোয়াট ইউ সেইড, কি বলছিলাম যে হোয়াট ইউ সেইড ওয়াজ ইন্টারেস্টিং, তুমি যেটা বলেছিলে ওটা ইন্টারেস্টিং ছিল। হোয়াট ইউ সেইড, তুমি যেটা বলেছিলে সেটা ইন্টারেস্টিং ছিল। তো এখানে কিন্তু হোয়াট ইউ সেইড, তুমি যেটা বলেছিলে, এখানে এটা নাম মানে কোনো একটা নাউন হিসেবে আসছে, এটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমরা নাউন ক্লোজ হিসাবে বলতেছি। আচ্ছা, বা আর কিছু পড়া বলতে আজকে এটার নাম কি, ফ্রেজ আর ক্লোজ, এই দুইটি হচ্ছে আজকে আমাদের বুঝার বিষয় ছিল। সো আমরা এই দুইটা ভালোভাবে বুঝে নিচ্ছি। এখন আজকের ক্লাসে আমরা নতুন কোনো টপিক শিখবো না। আজকে হচ্ছে আমরা এইটাই এতটুকু পর্যন্তই থাকবো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অন্য টপিকে যাব। সাবজেক্ট ভার্ব কি ফ্রেজ ক্লোজের মধ্যে থাকবে নাকি ফ্রেজ ক্লোজের বাইরে থাকবে? আচ্ছা, ফ্রেজ যখন আপনি ক্লোজ আনবেন ক্লোজের মধ্যে কিন্তু আপনার সাবজেক্টটা আসবে। যেমন আপনার ক্লোজ তো একটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা অংশ, ওই ক্লোজে সাবজেক্ট ভার্ব থাকতে পারে, আর ফ্রেজে কিন্তু সাবজেক্ট ভার্ব থাকে না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আর কি কোনো কোয়েশন আছে? আচ্ছা, ক্লাস রিলেটেড যদি আর কোনো কোয়েশন না থাকে তাহলে হচ্ছে আমি স্ক্রিনটা অফ করে দিই, প্লাস রেকর্ডটা অফ করে দিই। অলরেডি কিন্তু মেবি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, সো রেকর্ড বেশি বড় হলে পরে দেখতে সমস্যা হবে সবার।